আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। ঢাকা দিল্লি সম্পর্কে স্মরণকালের সর্বোচ্চ উত্তেজনা। হাসনাতের নির্বাচনী প্রচারণা থেকে সন্দেহভাজন দুই ব্যক্তি আটক, জিজ্ঞাসাবাদ। আওয়ামী সন্ত্রাসীদের দেখামাত্র গ্রেপ্তার, না হলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা, স্বরাষ্ট্র উপদেষ্টা। তারেক রহমানের ফ্লাইটে দেশে ফিরতে নেতাকর্মীদের হিড়িক, বিক্রি হয়ে গেছে সব টিকিট। ৫৭ আসনে মনোনয়ন ফর্ম সংগ্রহ করছে জামায়াত। হাদিকে গুলি ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত নুরুজ্জামান। রাজধানীর প্রবেশপথগুলোয় ১১টি চেকপোস্ট বসিয়েছে পুলিশ। অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি। সুদানি সন্ত্রাসী হামলায় নিহত ৬ বাংলাদেশির মরদেহ আসছে ২০ ডিসেম্বর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারতের রাজধানীর বুকে একেবারে আক্ষরিক অর্থেই এক রাতের মধ্যে বদলে গেল দিল্লি ও ঢাকার সম্পর্কের রূপরেখা। মঙ্গলবার সন্ধ্যাতেও যেখানে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার আমন্ত্রণে ভারতের বর্তমান ও সাবেক কূটনীতিকরা, সেনা কর্মকর্তা বা থিঙ্ক ট্যাঙ্ক ফেলোরা দুদেশের ঐতিহাসিক মৈত্রীর উদযাপনে ব্যস্ত ছিলেন, পরদিন সকালে সেই রাষ্ট্রদূতকেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে একগুচ্ছ প্রতিবাদ জানিয়ে রাখল দিল্লি। যদিও ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ঢাকায় কিছু চরমপন্থী গোষ্ঠী যেভাবে ভারতীয় দূতাবাসকে ঘিরে নিরাপত্তা হুমকি সৃষ্টি করেছে, সেটাই রাষ্ট্রদূতকে তলব করা প্রধান উদ্দেশ্য। তবে মন্ত্রণালয়ের কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, সম্প্রতি বাংলাদেশের কোনো রাজনীতিবিদ যেভাবে প্রকাশ্য ভারত বিরোধী মন্তব্য করছেন, সেই সব উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদ জানানোটাই ছিল এই সমন পাঠানোর আর এক বড় কারণ। বিশেষ করে ভারতের ভাষায় কোনো চরমপন্থী গোষ্ঠী যে ঢাকায় ভারতীয় দূতাবাসকে নিরাপত্তা হুমকি তৈরির পরিকল্পনা ঘোষণা করেছে, সেই দিকেও তার দৃষ্টি আকর্ষণ করা হয়। তবে বাংলাদেশের কূটনৈতিক সূত্রগুলো বিবিসি বাংলাকে আভাস দিয়েছে, গত সপ্তাহে দিল্লি ও ঢাকার মধ্যে বিবৃতি লড়াইয়ের পর এই তলব তাদের কাছে একেবারেই অপ্রত্যাশিত ছিল না। এর আগে গত রোববার ঢাকায় ভারতের রাষ্ট্রদূত প্রণয় বর্মাকে তলব করেছিল বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর। দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানির সুযোগ দেওয়া এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের প্রচেষ্টার অভিযোগে উদ্বেগ প্রকাশ করা হয় রাষ্ট্রদূতের কাছে। বস্তুত গত বছর দেড়েকের মধ্যে বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ও ভারতের নরেন্দ্র মোদী সরকারের মধ্যে নানা ইস্যুতে পাল্টাপাল্টি রাষ্ট্রদূত তলব, পারস্পরিক দোষারোপ ও বিবৃতি জারির অজস্র ঘটনা ঘটেছে। বুধবারের ঘটনা প্রবাহ তাতে সবশেষ সংযোজন। স্বাধীনতার পর থেকে দুদেশের কূটনীতিক সম্পর্কে এতটা টানাপোড়েন আগে আর কখনো দেখা যায়নি। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ নির্বাচনী প্রচারণা থেকে সন্দেহভাজন দুই ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে পরিচয় নিশ্চিত হয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। বুধবার বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলায় এ ঘটনা ঘটে। জানা যায়, বুধবার বিকেল ৩টার দিকে দেবিদ্বার নির্বাচনী প্রচারণা শুরু করেন হাসনাত আব্দুল্লাহ। এই সময় তার সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া ৩ জনকে সন্দেহ করে পুলিশ। এক পর্যায়ে তাদের মধ্যে দুজনকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে স্থানীয়দের সহায়তায় পরিচয় নিশ্চিত হয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। পুলিশ জানায়, হাসনাত আব্দুল্লাহ নিরাপত্তা নিশ্চিতে পুলিশ তৎপর রয়েছে। দুজন সন্দেহভাজনকে আটকের পর জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত হয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের যারা সন্ত্রাসী, তাদের বিরুদ্ধে মামলা না থাকলেও আইনের আওতায় নিয়ে আসতে পুলিশকে নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। আইনের আওতায় না আনলে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। বুধবার বিকেলে নারায়ণগঞ্জে এক অনুষ্ঠান শেষে পুলিশকে এই নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ফেরার পথে তার পথ আটকায় ছাত্রনেতারা। তারা জুলাই অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র জব্দ, আওয়ামী লীগ ওসমান পরিবারের সদস্য এবং তাদের সহযোগীদের গ্রেপ্তার, সীমান্তে নিরাপত্তা বাড়ানো, ওসমান হাদির ওপর হামলার মূল আসামিকে গ্রেপ্তার, থানা ও আদালতকে রাজনৈতিক বলয়মুক্ত রাখা সহ ৭ দফা দাবি জানান। দাবিগুলো যৌক্তিক উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এসব দাবি বাস্তবায়নে ইতোমধ্যেই কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।
দীর্ঘ 18 বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির পক্ষ থেকে আগেই এই তথ্য জানানো হলেও মঙ্গলবার নিজ মুখেই এই ঘোষণা দিয়েছেন তিনি। যে ফ্লাইটে তিনি দেশে ফিরবেন তা নির্ধারিত হওয়ার সঙ্গে সঙ্গে ওই ফ্লাইটে টিকিট কাটার জন্য নেতাকর্মীদের মাঝে হিড়িক পড়েছে। সূত্র বলছে, লন্ডন সময় 24 ডিসেম্বর সন্ধ্যা 6টা 20 মিনিটে বাংলাদেশে বিমানের একটি ফ্লাইটে হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন তারেক রহমান। BG 202 ফ্লাইটে তার সঙ্গে বিএনপির অন্তত 50 জন নেতাকর্মী থাকবেন। বাংলাদেশ সময় 25 ডিসেম্বর সকালে ঢাকার মাটিতে পা রাখতে পারেন 17 বছর নির্বাসিত থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার আগে তার বাসভবন ও অফিসের সংস্কার কাজও প্রায় শেষ। বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান এখন ঢাকায় আছেন। তাদের একমাত্র কন্যা সন্তান ব্যারিস্টার জাইমা রহমানও বাবার সঙ্গে দেশে ফিরতে পারেন। এদিকে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর AKM শামসুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে বাংলাদেশে ফেরার বিষয়ে অন্তর্বর্তী সরকারের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো পর্যন্ত কোনো ট্রাভেল ডকুমেন্ট চাননি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। 2008 সালের 11 সেপ্টেম্বর চিকিৎসার জন্য যুক্তরাজ্য যান তারেক রহমান। এরপর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে দেশে ফেরা হয়নি তার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে 57 আসনে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জামায়াতে ইসলামী জানিয়েছে, সম্প্রতি দেশব্যাপী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গত 15 ডিসেম্বর 6টি এবং 17 ডিসেম্বর 51টি সহ মোট 57টি মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়েছে। পরবর্তী দিনগুলোতেও এই ধারাবাহিকতায় মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার মোহাম্মদ নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বলকে জিজ্ঞাসাবাদের জন্য 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়, তথ্য প্রযুক্তির সহায়তা ও বিভিন্ন সোর্স থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী নুরুজ্জামান নোমানী ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। তিনি এ মামলার অন্য আসামিকে ভাড়ায় নেওয়া একটি গাড়িতে করে পালিয়ে যেতে সহায়তা করেন এবং গাড়ির চালককে বিভিন্ন সময় পরামর্শ দিয়ে সহযোগিতা করেন। আসামির বিরুদ্ধে মামলার ঘটনায় জড়িত থাকার যথেষ্ট সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। এটি একটি চাঞ্চল্যকর ঘটনা হওয়ায় ঘটনার মূল পরিকল্পনাকারী ও জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত, হত্যা চেষ্টায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে পুলিশ হেফাজতে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ প্রয়োজন। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর প্রবেশপথগুলোয় 11টি স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করেছে পুলিশ। আজ বুধবার বিকেল থেকে এই তল্লাশি চলছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। এতে বলা হয়, ঢাকা মহানগরের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা চৌকি বসিয়ে তল্লাশি বেগবান করা হয়েছে। যেসব জায়গায় চেকপোস্টগুলো বসেছে তার মধ্যে আছে পুরান ঢাকার বাবুবাজার, পোস্তগোলা ব্রিজ, মাতুয়াইল স্টাফ কোয়ার্টার, বাসাবো রাস্তায় কমলাপুর, গাবতলী, পূর্বাঞ্চলের 300 ফিট, আব্দুল্লাপুর ব্রিজ, কামারপাড়া ও ধৌর ব্রিজ। বাংলা একাডেমির আয়োজনে আগামী বছরের অমর 21শে বইমেলা শুরু হবে আগামী 20 ফেব্রুয়ারি। মেলা চলবে 15 মার্চ পর্যন্ত। বুধবার বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর 21শে বইমেলা 2026-এর তারিখ নির্ধারণ সংক্রান্ত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বাংলা একাডেমির ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি জানানো হয়। সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত বাংলাদেশি সেনাবাহিনীর 6 শান্তিরক্ষীর মরদেহ আগামী 20 ডিসেম্বর দেশে আসবে। বুধবার সন্ধ্যায় আইএসপিআর জানায়, গত 13 ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের একটি ঘাঁটিতে সংগঠিত বর্বরোচিত সন্ত্রাসী ড্রোন হামলার ঘটনায় প্রাথমিকভাবে বাংলাদেশ সেনাবাহিনীর 8 শান্তিরক্ষী আহত হন। পরে প্রাপ্ত হালনাগাদ তথ্যে আরও একজন শান্তিরক্ষী
শান্তিরক্ষী আহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে 9 জন। প্রিয় দর্শক, আমাদের টপ নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।